শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চায় ইসি। ভোটে লড়তে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্তরা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, নিহতদের জন্য স্মরণ সভা। এখনো ভয়াল স্মৃতি তাড়া করে বেঁচে ফেরাতে আহতদের চিকিৎসায় ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলছেন অভিভাবকরা। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে, তো আমি এই 5 লাখ দিয়ে কি করবো সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নিব না। 2027 সালে সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। 24 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নিবন্ধন, কমছে বিমান ভাড়া। বৃষ্টি আর ঢলে উত্তর ও পূর্বাঞ্চলের 4টি পয়েন্টে বিপদসীমার উপরে নদীর পানি। কক্সবাজারে বন্যা ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের দাবি। আর তো কিছু নাই, এদের মাঝে মানে এর মাঝে বাসত বাড়ি গাড়ি দিই আর জিনিসপাতি গেলে এখানে মানে কি মায় না বাপনে কেউ নেই। আর তখন আর একা বউয়ে নাই, তুমি পাইবেন 3জন আছে, আর টাকা নিয়ে। জুলাই অভ্যুত্থানের 2 বছরেও দগদগে ক্ষত স্বজন হারাতে। জীবন চিরতরে বদলে গেছে অনেকের। শহীদ ও আহত পরিবারের সংগ্রাম। রাজস্ব আদায় রেকর্ড ঘাটতি, লক্ষ্যমাত্রা পূরণে যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছে এনবিআর। চেষ্টা চলছে নতুন নতুন খাত শনাক্তের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বে 22 আগস্ট লিটন মুশফিকদের মুখোমুখি হবে অজিরা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চায় ইসি। সেই সাথে দ্বৈত নাগরিক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্তদের স্থানীয় নির্বাচনে অযোগ্য বিবেচনা করতে চায়। তবে আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণার যে প্রস্তাবনা জামায়াত দিয়েছে তা নিয়ে আপাতত কিছু ভাবছে না সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সহিংসতামুক্ত নির্বাচন হবে বলেই আশ্বস্ত করছেন কমিশনাররা। যদিও জামায়াতের শঙ্কা, আওয়ামী নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিলে সহিংসতা ঠেকানো সম্ভব হবে না। দরজায় কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। এতে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছে ইসি। এই সুযোগে আওয়ামী লীগের অনেকে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফিরে আসার ছক কষছেন বলে গুঞ্জন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভোটে ফেরা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দীর্ঘ 17 বছর তারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। এই জামাত ইসলাম যা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে, এটা সঠিক প্রস্তাবই দিয়েছে। দলমত নির্বিশেষে যে ভালো এরকম একজন লোক আমাদের মাঝে আসলে আমরা সন্তুষ্ট। সব দল থাকুক, আওয়ামী লীগের মধ্যেই ভালো আছে, হ্যাঁ, কিন্তু কয়েকজন ভালো দিয়ে তো হয় না। আরে না রে বাবা, সবারই অধিকার আছে। বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমে তাদেরকে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। তারা অবশ্যই স্থানীয় নির্বাচন করবে, আমি যৌক্তিক মনে করি। হচ্ছে যে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হবে। ইসির আহ্বানে আচরণ বিধিমালার খসড়ার বিষয়ে চিঠি দিয়ে বেশ কিছু মতামত জানায় জামাতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার বিধান রাখতে বলা হয় চিঠিতে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রেরিত একটা চিঠির মাধ্যমেই আমাদের কাছে মতামতটা চাওয়া হয়েছে। নট দ্যাট যে আমরা ইচ্ছা করে কোনো প্রপোজাল দিয়েছি। এটা অনেক মিডিয়া কিন্তু একটু মিস ইন্টারপ্রিট করতেছে। ইলেকশনটা অরাজনৈতিক, রাজনৈতিক দলের নামে অংশগ্রহণ হবে না, দলীয় প্রতীক থাকবে না, তাহলে পলিটিক্যাল পার্টির কাছে মতামত চাওয়ার দরকারটা কি? কিন্তু ব্যক্তি যদি রাজনৈতিক হয় তাহলে তো ইলেকশন কমিশনকে বলতে হবে কোনো দলের কোনো পদবিধারী কোনো ব্যক্তি ইলেকশনে প্রার্থী হতে পারবে না। সে সার্কুলার কি ইলেকশন কমিশন দিতে পারবে? পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিলে সহিংসতার শঙ্কাও প্রকাশ করলেন জামাতের এই নেতা। একটা আওয়ামী লীগের থানা সভাপতি যদি ইলেকশন করে, দরকার নেই আমার নৌকা প্রতীকের, তো ওই ইলেকশন ওই ব্যক্তিকে অরাজনৈতিক হয়ে যাবে। তাকে আওয়ামী লীগের লোকেরাই তো ভোট দেবে। আওয়ামী লীগের নেতা তার মিটিংয়ে যাবে, কথা বলবে। দেশের আইন শৃঙ্খলা আবার এই বর্বর শক্তি, ফ্যাসিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি মাঠে নামলে ইলেকশনটা পিসফুল হবে না, সংঘাত হবে। যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে রাজনীতি করেছি এখন, তাদের সাথে তো ওখানে মুখোমুখি হবে।
সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। তখন দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেয়া ও বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। চলতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সেসব অধ্যাদেশ অনুমোদন করা হয়। এবার নির্বাচন কমিশনের সভায় আরও কিছু প্রস্তাব অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্যে সেনাবাহিনীকে যোগ করা হবে। প্রয়োজন যদি হয় যাতে ব্যবহার করতে পারি, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা যাতে না আসতে পারে, নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেই জন্য আইন হয়েছে। দ্বৈত নাগরিকত্ব এইটা আমাদের পার্লামেন্টে আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টের সিটি কর্পোরেশন অনেক বড়, সিটি কর্পোরেশন থেকে কোথাও নাই। আমরা এখন সেটাকে দ্বৈত নাগরিকত্বকে ঢুকানোর জন্য একটা রিকমেন্ড করতে চাচ্ছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো সহিংসতা না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে ইসি। নির্বাচন সংঘাতমুক্ত হবে এবং কমিশন সরকারের সহায়তায় যতগুলো স্টেপ নেওয়া দরকার সুন্দর নির্বাচন করার জন্য, সংঘাতহীন নির্বাচন করার জন্য, ঝামেলামুক্ত নির্বাচন করার জন্য যতগুলো স্টেপ কমিশনের পক্ষে নেওয়া সম্ভব আমরা সবগুলো স্টেপ নেব। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকালে স্কুল ক্যাম্পাসের দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মর্মান্তিক সেই ভয়ার্ত বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন স্কুলটির শিক্ষকরা। গত 2025 সালের 21 জুলাই মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষিত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিদ্যালয়টির 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। কাউন্সিলিং হয়েছে, ওরা ট্রমা আসলে অনেকটা কাটিয়ে উঠেছে। ওরকম ট্রমা নেই, এটা তো আসলে একটা বিষয় ভোলা যায় না, কিন্তু ওরা এখন সব পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। ছুটির ঘন্টা বাজলো, ঘরে ফেরার সময় তখন, কিন্তু না, ফেরা হলো না। একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ল গায়ে, স্তব্ধ গোটা দেশ। গেল বছর ঠিক এই দিনে উত্তরায় মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে F-7 BGI প্রশিক্ষণ বিমান। চাপা পড়ে একদল শিশুর হইহুল্লোড়, অভিভাবকের অপেক্ষা, সবকিছু মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। নিজ প্রিয় প্রাঙ্গণে ঝরে পড়ে অনেক ফুল। বেঁচে ফেরা আহত শিক্ষার্থীরা আজও আঁতকে ওঠে মাথার উপর সেই গগনবিদারী শব্দে। অভিভাবকরা ফিরিয়ে দেন অপর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ। সহকর্মী SRS আলীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন আরেক সহকর্মী তানজিম শাফিন। ডানা মেলে ওরা বিমান আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীদের কানে সেই শব্দ যেন এক অশনি সংকেত। দুঃস্বপ্নেও তাড়িয়ে বেড়ায় ভয়াবহ স্মৃতি, সহপাঠী বন্ধুর আর্তনাদ। ঘুমাতে পারি না, অনেক ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি, যে দেখে আমাকে একটা কালো ড্রেস পরে একটা অদ্ভুত মহিলা এসে আগুনে ধাক্কা দেয়, বা রাতে শব্দ শুনলে, প্লেনের শব্দ শুনলে অনেক ভয় লাগে। লিখতে পারি না, হাত দিয়ে খাইতে পারি না, কিছু মানে অনেক কষ্ট হয়। পকেট গেট ছিল, ওটা ভেঙে আমাদেরকে বের করছে। আমি ক্যান্টিনে গিয়ে মাথায় পানি দিছি, দেন আমাকে একজন রিক্সা করে একটা হাসপাতালে নিয়ে গেছিল। মনে হয় যে প্লেনটা এখনই পড়ে গেল বা পড়বে। 21 জুলাই 2025 দুপুর 1টায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে প্রতিদিনের মতো খেলায় মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ কেউ তখন অভিভাবকের অপেক্ষায়। এমনই সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI আছড়ে পড়ে স্কুলের একাডেমিক ভবনে। শিশুর কোমল ফুসফুস যেন চেপে ধরেছে যমদূত। মুহূর্তে আগুন ধরে যায় শিক্ষার্থীদের গায়ে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ভবনের নিচতলায় তৃতীয় শ্রেণীর স্কাই ও ক্লাউড শ্রেণীকক্ষে। আমার সাথে কয়েকজন স্টুডেন্ট ছিল, আমরা মাটিতে পড়ে যাই। মাটি থেকে পড়ে ওদেরকে জাস্ট টেনে উঠায় পিছনে বললাম যে দৌড়াও, পিছনে যাও। মুহূর্তের মধ্যে আমাদের রুমটা অন্ধকার হয়ে যায়।
আর একদম ধোঁয়ায় ভরে যায়, মানে আমরা আর কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা নিশ্চিত মৃত্যুর মুখেই আছি। চাইলে আসলে ভোলা যায় না। তা আমরা চাচ্ছিলাম যে ওরা এটা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে ধারণ করুক, ওদের ঘটনাটাও থাকুক, কিন্তু যখন ওরা স্বাভাবিকভাবে ধারণ করবে ওই ট্রমাটা ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারবে, নিজেরা মেনে নিতে পারবে। এবং পর্যায়ক্রমে দেখতে পেরেছি যে হ্যাঁ, ওরা আসলে ওই ঘটনাটা মেনে নিতে পেরেছে। সেদিনের দুর্ঘটনায় পাইলট সহ ঝরে গেছে ফুলের মতো 28 শিক্ষার্থী, 3 শিক্ষক, 3 জন অভিভাবকের প্রাণ। দগ্ধ শতাধিক শিক্ষার্থীর অনেকে বরণ করেছে পঙ্গুত্ব। আহতদের চিকিৎসায় প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করলেও সরকারের ক্ষতিপূরণ অপর্যাপ্ত হওয়ায় ফিরিয়ে দিয়েছে হতাহতের পরিবার। ওরা এখনো কথা বলতে পারে না, এক একটা বাচ্চার ফেস পুরা বান, ওদের হাতের আঙ্গুল নাই, ওরা ঠিকভাবে চলতে পারতেছে না। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে, তো আমি এই 5 লাখ দিয়ে কি করব সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নিব না। একটা মা হিসেবে সেদিনের ঘটনা আসলে মনে করলে নিজের কাছে খুবই লাগে। ওর এখন একটু জিদ বেড়ে গেছে, একটু ডিমান্ড বেশি, তারপরে আপনার অল্পতেই রেগে যায়, খাবার দাবার যে কোনো কিছু নিয়ে আগের চেয়ে একটু বেশি বায়না করে। শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখা। ক্যাম্পাসের উপর প্রতিদিন বেসামরিক বিমানের চলাচল, মহড়া চলে সামরিক বিমানেরও। দুর্ঘটনার পর স্কুল সরিয়ে নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে কলেজের অধ্যক্ষ জানান এই ক্যাম্পাস স্থানান্তরের প্রয়োজন নেই। আহত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ফ্রি করেছে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাসটার লাইন দিয়ে এদের অন্য কোথাও দিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ কাছে বিমানবন্দর। তো এটা যদি ঝুঁকি হতো তাহলে তার এখানে ভবন নির্মাণের প্রশ্ন আসতো না, এটা ফাঁকাই রাখা হতো। কাজে যেটা ঘটেছে সেটা নিহায়ত একটা দুর্ঘটনা এবং খুবই রহস্যজনকভাবে এই বিমানটা এখানে এসে পড়েছে। কেন কিভাবে যেটা এখানে এসেছে, যা হয়তো পাইলটের যে নিয়ন্ত্রণ কোনো রকমই ছিল না, এটা বোঝা যায়। দুর্ভাগ্যক্রমে কেউ কেউ আর স্বাভাবিক জীবনে আসতেই পারবেন না, আর বাকি কিছু আছেন যারা স্বাভাবিক জীবনে আসতে পারবেন কিন্তু দাগ বয়ে বেড়াতে। আগুনে পোড়া তো আমরা জানি দাগ বয়ে যায় না। অনুমোদনের আগেই গড়ে তোলা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনটি ভেঙে ফেলতে 1 বছর ধরে রাজুকের সিদ্ধান্ত হাতে পায়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। বিমানবাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F-7 BGI নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুলের ঠিক এই প্রবেশমুখে। এই ভবনটির একটাই প্রবেশ পথ, তাই দুর্ঘটনার সময় অনেকেই চেষ্টা করছিলেন এই পথ ধরে বের হবার, আর এখানে তখন জেট ফুয়েলের লেলিহান শিখা, আর তাতেই বাড়ে দগ্ধ হতাহতের সংখ্যা। এই বাতাসে কান পাতলে আজও শোনা যায় তাদের আর্তনাদ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবার হজ যাত্রীদের বিমান ভাড়া প্রায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা, আর হজ প্যাকেজ 2-এর খরচ সরকারি খরচ সেটি 5,05,648 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ 5,13,000 টাকা ঘোষণা করা হয়েছে, আর আগামী বছর 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। এবার হজ প্যাকেজে নতুন থাকছে 70 বছরের বেশি বয়সীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। আরও জানান, এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি, ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের অনেক বাড়িঘরে পানি ঢুকেছে, এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নাঞ্চলে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢলের পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। ঘরবাড়ির পাশাপাশি পানিতে তলিয়েছে আমনের বীজতলা। এদিকে উবদাখালী নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্নাবাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু বড় পানি, গরু রাখতে নাই। পুকুরে
মাছ টাছ সব বাসায় গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, সোমেশ্বরী, চিল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারের আকস্মিক ঝড়ে অনেক মাছের ঘের ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শেরপুর নালিতাবাড়ি গাজীর খামার সড়ক পানিতে ডুবে, যান চলাচল এখনও বন্ধ। পানি বাড়ছে তিস্তা, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরেও পানি উঠেছে, তলিয়েছে রাস্তাঘাট, উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির বিগ বাজার, মিনার বাজার, ছাউলা সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই যে আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? আমরা অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে চরাঞ্চলে আমরা বসবাস করি, খুব দুর্যোগায় করি। আমরা সরকারের কাছে আবেদন করি, এটার জন্য আমাদের কাজটা চাই। একটু দেখে আসতে চাই কি অবস্থা এসব জায়গায়। সহকর্মীরা অপেক্ষা করছেন সুনামগঞ্জ এবং নেত্রকোনায় আমরা যাব। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, সহকর্মী সোহানুর রহমান আছেন সেখানে। সোহান, এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং বেশ কিছু পয়েন্টে পানি বৃদ্ধির খবর আমরা পেয়েছি, সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, প্রথমে এখনের আবহাওয়া দিয়ে শুরু করি। এটি হচ্ছে এখন ঝলমলে রোদ এবং যেটিকে কড়া রোদ বলা যায়, যেই রোদে আসলে দাঁড়িয়ে থাকাও কষ্টকর, সেই রোদ উঠেছে। তবে আরো স্বস্তির খবর হচ্ছে এই রোদ ওঠার আগে থেকেই, অর্থাৎ কালকে থেকেই পানি কমতে শুরু করেছে। তবে একটি আতঙ্কের ব্যাপার ছিল, সেটি হচ্ছে সোমবার মধ্যরাতের হঠাৎ আকস্মিক ঢল, যেটি মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সেই বৃষ্টিপাতের পানি যখন ঢল হয়ে সুনামগঞ্জ দিয়ে নামে, তখন কিন্তু এক রাতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেতে থাকে। তবে এই পানি বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক, কারণ মেঘালয় রাজ্যে প্রায় সময়ই এভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হয়। দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা হচ্ছে চেরাপুঞ্জি, সেই বৃষ্টিপাতের কারণেই এখানে প্রায় হঠাৎ ঢল নামে। তো ঢল নামার সাথে সাথেই গতকালকে বৃষ্টিপাত না হওয়ার সাথে সাথে কিন্তু পানি নেমে গেছে। এখন আমি যেই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় কিন্তু গতকালকে পানি ছিল, তবে আজকে সেই জায়গায় এখন পানি নেই। তবে কিছুটা চেপচেপা পানি আছে, যে পানি খেলাধুলা করছে বাচ্চারা। আমি যদি একটু আবহাওয়ার পরিস্থিতি, নদীর পরিস্থিতিগুলো একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদীর একটি পয়েন্টে গতকালকে থেকেই বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। আজকেও সুনামগঞ্জের সুরমা নদীর ছাতক পয়েন্ট, অর্থাৎ যে দিক দিয়ে ভারতের মেঘালয় থেকে পানি নেমে আসে, সেই পয়েন্টে এখনো পানি 6 সেন্টিমিটার উপরেই আছে। তবে বাদবাকি যে সুরমা নদীর বিভিন্ন অন্য শাখা প্রশাখাগুলো আছে, কুশিয়ারা নদী সহ সবগুলো পানি এখনো বিপদসীমার অনেক নিচে। বৃষ্টি বিপদসীমার অনেক নিচে এখন রয়েছে, সেটি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সোহান সুনামগঞ্জের খবর জানানোর জন্য। এবং কামাল, যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন। এর পাশাপাশি স্থানীয় যারা আছেন ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন তারা? বেশি পার্শ্ববর্তী ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু নেত্রকোনায় পাহাড়ি ডলে 3টি ইউনিয়নে প্লাবনের সৃষ্টি হয়েছে। কলমাকান্দা উপজেলার এই 3টি ইউনিয়নের অন্তত 15 থেকে 20টি গ্রাম আক্রান্ত হয়েছে। যদিও এরই মধ্যে পানি নামা শুরু করেছে, নিচু অঞ্চলগুলোতে আসলে পানি এখন কমছে। নেত্রকোনার উদ্ধাকালী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নিম্নাঞ্চলে বা হাওর অঞ্চলে কিন্তু এখন একটু পানি বাড়ছে, শুরু করেছে। নিচু অঞ্চলগুলোতে আসলে পানি এখন কমছে। নেত্রকোনার উদ্ধাকালী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নিম্নাঞ্চলে বা হাওর অঞ্চলে কিন্তু এখন একটু পানি বাড়ছে। আর এই অঞ্চল কলমাকান্দা সীমান্তের যে ইউনিয়নগুলো আসলে আক্রান্ত হয়েছে, সেই ইউনিয়নগুলো থেকে পানি নেমে গেছে। এখন পর্যন্ত রাস্তাঘাট এবং বাড়িঘর পানি নিচে নেমে গেছে, ফলে আক্রান্ত যে ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতির বিষয়টি এখন দেখা যাচ্ছে। অনেকগুলো জলাশয়ের মাছ চলে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, মানুষের ঘরবাড়ি গাছপালা ভেঙে গেছে। বিশেষ করে এই অঞ্চলের যে রূপায়মন হবে, আগামী কয়েকদিন পরেই রূপায়মনের আবাদ শুরু হবে, সেই আবাদের যে বীজতলা তৈরি ছিল, সেই বীজতলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। এই প্লাবনের কারণে বা এই জলাবদ্ধতার কারণে কিন্তু বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং পলি মাটি পড়ে সেগুলো ঢেকে গেছে, ফলে এই রূপায়মনের একটা মারাত্মক সংকট দেখা দেবে। এই অবস্থায় আসলে দ্রুত যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন তাদের তালিকা করে যদি
ক্ষতিপূরণ সরকার দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো রূপা আমনের আবাদ তারা করতে পারবে, অন্যথায় তারা খুব বিপদে পড়বে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলো যে আছে খালিয়াজুড়ি, মদন মোহনগঞ্জ, সেই অঞ্চলগুলোতে পানি পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয়টি জানিয়েছেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন। এই জেলা প্রশাসন কিন্তু ক্ষয়ক্ষতি হিসাব করছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে এরপরে হয়তো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। সাম্প্রতিক বন্যায় ক্ষত বিক্ষত মাতামুহুরী নদীর কোল ঘেঁষা কক্সবাজারের চকরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে, ফসলি জমি, ক্ষেত খামার তলিয়ে ক্ষতির মুখে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। মাতামুহুরী নদীর কুল ঘেঁষে 3 ভাই বোন নিয়ে বসবাস কক্সবাজারের চকরিয়া পৌরসভার কুচপাড়া এলাকার আয়েশা বেগমের। দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। শেষ সম্বল এ ঘরটিও গেছে নদী ভাঙনের কবলে। এখন বসবাস খোলা আকাশের নিচে। এটা আর 40 বছর প্রায় মায়ের না বাপনে কেউ নেই, আর তখন আর একা বউই নাই, তুমি পাইবেন 3 জন আছে আর এটা করে। সাম্প্রতিক বন্যায় তার মতো মাথা গোজার ঠাঁই হারিয়েছেন আরও অনেকে। রাতে থাকে নুন্নের ঘরে। এমন পরিস্থিতিতে স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। জায়গা নাই, আর তো কিছু নাই, এর মাঝে মানে এর মাঝে বসত বাড়ি ঘর দিই আর জিনিসপাতি বেগিলে এখানে মানে কি তো এখন তাকিবার মতো স্থান নাই। এখন তো রোডের মাঝে মানে একই করি বসবাস করিস। আর সাহায্য করা আর বন্যায় আর মারি ফেলে আর করলাম। স্থানীয়দের দাবি, পৌরসভার 5টি ওয়ার্ডের বিভিন্ন স্থান এবার পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। স্থায়ী বাঁধ নির্মিত না হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। দ্রুত স্থায়ীভাবে ব্লকের কাজের ব্যবস্থা যদি করা না হয়, তাহলে শহর রক্ষাবার্তা রক্ষা করতে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। এই পৌরসভাকে টিকে রাখার জন্য এই শহর রক্ষাবান অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমাদের আকুল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের শহর রক্ষাবান যাতে হয়। এটি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকা। এবার ভুলাইয়া খালের বাঁধ ভেঙে তলিয়ে যায় প্রত্যন্ত অঞ্চল। যাতে টেকসই একটা বেড়িবাঁধ হয়, যেটার কারণে প্রতিবছর মানুষকে যাতে পানি এই বন্যার পানি থেকে মানুষ রক্ষা পায়। সবজি চাষ ছিল কতগুলো, ওই লাউ চাষ ছিল, মিষ্টি কুমড়া, তারপরে চিচিঙ্গা, তিত করলা, এগুলো সবগুলো পানির নিচে চলে গেছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সব এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে ভুখা মিছিল ও শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছে পিলখানা ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফাজুল আলম এই ঘোষণা দেন। এ সময় তিনি চাকরিতে পুনর্বহাল, পূর্ণ সুযোগ সুবিধা সহ ক্ষতিপূরণ দেয়া ও নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান। প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়। তাদের অভিযোগ, সরকারের কাছে বিভিন্ন সময় স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সমাবেশে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অধিকার ফেরত দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়ে আমি আজকে আমাদের এই কর্মসূচি এখানে ঘোষণা করতেছি। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিনিধি দল যেন আমাদের সাথে শহীদ মিনারে এসে সাক্ষাৎ করেন। আর যদি না আসেন, আমরা ঠিক দিনের 1টার সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কার্যালয়ের অভিমুখে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করব নিজেদের অধিকার আদায়ের জন্য। সাভারের আমিন বাজারে হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পিবিআই। এই ঘটনাটি 2 জুলাই ঘটে। সকালে উত্তরাতে সংবাদ সম্মেলনে পিবিআইয়ের ঢাকা পুলিশ সুপার NM মোর্শেদ জানান, স্বামীর সাথে ডিভোর্স হওয়ায় সাভার থানার বড়দিশি এলাকায় মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন শারমিন আক্তার। কিছুদিন পর মাসুম নামের একজনের সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। একসময় মাসুমকে বিয়ের জন্য চাপ দেয় শারমিন। মাসুম বিবাহিত হওয়ায় বিয়ের জন্য অস্বীকৃতি জানায়। এসব বিষয় নিয়ে দুজনের মধ্যে বিবাদ হলে শারমিনকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় মাসুম। মামলার তদন্ত পিবিআইয়ের কাছে
আসলে গত 14 জুলাই কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় আসামি মোহাম্মদ মাসুম ইসলামকে গ্রেফতার করে পিবিআই। অনৈতিক সম্পর্কের একটা সূত্র পাই, সেই সূত্র ধরে আমরা পরবর্তীতে তাকে শনাক্ত করতে সক্ষম হই। ঘটনার পর থেকে সে পলাতক ছিল সাভার থেকে, এবং এটা আমরা জানতে পারি সে কুড়িগ্রাম থেকে দিনাজপুর হয়ে হিলি বর্ডার হয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা কুড়িগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর, কয়েকটি মুহূর্তে যেসব পরিবারের জীবন চিরতরে বদলে গেছে, তারা আজ কেমন আছে? সন্তান হারানোর শোক কি সময় মুছে দিতে পেরেছে? যারা হারিয়েছেন দৃষ্টিশক্তি কিংবা শরীরের অঙ্গ, তারা কিভাবে মানিয়ে নিচ্ছেন নতুন বাস্তবতার সঙ্গে? জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর জীবন সংগ্রামের গল্প জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম। মাত্র 14 মাস বয়স জান্নাতের, বাবা মায়ের আদরের সন্তান। সে জানেই না তার জন্মের মাত্র কয়েক মাস আগেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল তার 4 বছরের বড় ভাই আহাদ। বাবা মায়ের বিশ্বাস আহাদ যেন জান্নাত হয়ে আবারও ফিরে এসেছে তাদের কোলে। তো মেয়ে কিন্তু একেবারে দেখেন খুব দেখতে আব্দুল হাদের মতোই, আর আমার মাঝে মাঝে মনে হয় যে আব্দুল হাদকে আল্লাহ তাআলা পুনরায় ফেরত দিয়েছেন। প্রাণবন্ত চঞ্চল আহাদের বয়স ছিল মাত্র 4। 18 জুলাই বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল সে। মুহূর্তেই ছুটে আসে একটি গুলি, তাতেই থেমে যায় ছোট্ট জীবনের সব গল্প। এই যে এগুলো আজ আহাদের খেলনা, খাতা, বই সবই আগলে রেখেছেন বাবা মা। স্মৃতিগুলোই এখন তাদের কাছে সবচেয়ে বড় সম্বল। আর জান্নাতের হাসিতেই তারা খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া সেই সন্তানকে। আব্দুল্লাহ হাদের প্রত্যেকটা গুণ ওর ভিতরে। কলিং বেল দেওয়া মাত্রই আব্দুল্লাহ দৌড়ে আসতে গেটের সামনে, আর ও তো এখন দৌড়ে আসতে পারে না। ও কলিং বেল শুনে বাবা বাবা করে ওর আম্মুরে বাবা বাবা আসছে। জুলাইয়ের 2 বছরে কেউ শিখেছেন বুক ভরা শোক নিয়েই বেঁচে থাকতে, আবার কেউ প্রতিদিন লড়ছেন নতুন বাস্তবতার সঙ্গে। ইনি মোহাম্মদ সাব্বির। 4 আগস্ট কারওয়ান বাজারে পুলিশের গুলিতে হারিয়েছেন 2 চোখের দৃষ্টি। যে চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, সেখানে এখন শুধুই অন্ধকার। আবার নতুন করে শুরু করা, মাঝে মধ্যে সার্টিফিকেট হাতে নিয়ে দেখি আর কি সার্টিফিকেটটা সব ব্যর্থ হয়ে গেল। হাঁটা, খাওয়া, মোবাইল ব্যবহার থেকে শুরু করে প্রতিটি কাজই এখন নতুন করে শিখতে হচ্ছে সাব্বিরকে। মাঝপথেই থেমে গেছে পড়াশোনা, হারিয়েছেন চাকরিটাও, তবুও হার মানতে চান না তিনি। নিজের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাজ করাই এখন তার স্বপ্ন আছে যে যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে, এরকম ডিজেবল পিপল, অঙ্গহানি পিপলদের নিয়ে কাজ করা। তবে আত্মত্যাগের এই 2 বছর পরেও যথাযথ স্বীকৃতি এবং সম্মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে বলছেন এই জুলাই যোদ্ধা। আমাদেরকে কোনো স্বীকৃতি আছে? আমরা শুধু জুলাই যোদ্ধা নামেই পরিচিত। আপনি জুলাই যোদ্ধা পরিচিত নামে যদি কোথাও যদি পরিচয় দেন, এখন তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলে সিডিআই। কতটা মানে হতভাগ্য জাতি হইলে এই বিপ্লবের পরে এরকম মানুষ স্পর্ধা দেখাইতে পারে। আহাদের পরিবার, সাব্বির, তারা কেবল 2টি নাম। জুলাই গণ অভ্যুত্থানে এমন অসংখ্য পরিবারের জীবন বদলে গেছে এক নিমেষে। সময় এগিয়েছে, কিন্তু তাদের ভেতরের যুদ্ধটা এখনো শেষ হয়নি, হয়তো চলবে অনন্তকাল ধরে। জীবন কখনো থেমে থাকে না, নতুন বাস্তবতা এবং নতুন অভ্যাসের সঙ্গে এগিয়ে চলে। তবে হৃদয়ে যে গভীর ক্ষত রয়ে যায়, সেটির কিছুটা অংশ হলেও নিরাময় ঘটে যদি ন্যায় বিচার পাওয়া যায়। এই জুলাই যোদ্ধা এবং শহীদের পরিবারগুলোর প্রত্যাশা এখন সেটি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 6:30 থেকে রেললাইন অবরোধ করে তারা। এর ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে, আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, ফোরকান নামের আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে তার উপরে হামলা চালায় টিটি, এবং হামলাকারীর শাস্তি সহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি গেছিল রেল স্টেশনে, কিন্তু তারা আমাদেরকে সে সময় কোনো মূল্য দেয়নি, যার কারণে আমাদেরকে এখানে এসে রেল অবরুদ্ধ করা লেগেছে। আমরা তো এই ট্রেনটা উঠাই একমাত্র কারণ কি এটা বিরতিহীন ট্রেন, আমরা 11টার মধ্যে পৌঁছে যাব, ওখান থেকে হচ্ছে আপনার আমরা নিজ নিজ বিভিন্ন কাজ করতে পারবো, কিন্তু এভাবে আমরা ভোগান্তিতে পড়ে আছি। এখানে সব বাচ্চারা, সব বৃদ্ধরা সব অস্থির হয়ে আছে, সব যাত্রীরা অস্থির হয়ে আছে, এখানে মুমূর্ষু রোগী আছে। মামলা হওয়ার আগেই মধ্যস্থতায় সমাধান করা গেলে আগামী 1 বছরে মামলা জট কমে আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, সারা দেশের বিভিন্ন আদালতে বর্তমানে 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে। সচিবালয় পঞ্চগড়, টাঙ্গাইল, কক্সবাজার সহ দেশের 10টি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, মধ্যস্থতা কার্যক্রমের ক্ষেত্রে জনগণকে হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না। নতুন সরকারের 4 মাসে আদালতে 62% মামলা কমেছে বলেও জানান আইনমন্ত্রী। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। সরকার যে অ্যাকশনটা নিয়েছে আইনের মতো চলবে, কিন্তু একজন মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে আমরা নিশ্চিত করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের প্রাণ গেছে। সকাল 6:30টার দিকে সদর উপজেলার বারুঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আশা খাতুন তার শিশু সন্তান মিমকে নিয়ে ফুফু হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। হাসিনা বেগমের বাড়ির লোহার মইয়ের সাথে বৈদ্যুতিক তার লেগে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়েছিল। আর সেই মই দিয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন আশা। তাকে বাঁচাতে ফুফু হাসিনা ও শিশু মিম এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হরমুজ প্রণালী পেরিয়ে এবার আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব এল মন্দেবে গড়ালো মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি করেছে। এদিকে ইরান জুড়ে টানা 10ম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। ইরানে হামলার উদ্দেশ্যে একের পর এক ছুটছে মার্কিন যুদ্ধবিমান। লাগাতার 10ম রাতের মতো জারি রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযান। সোমবার রাতভর দক্ষিণ ইরানের বন্দর, দ্বীপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় চলে মার্কিন হামলা। টার্গেট করা হয় সিরিক, কেশম দ্বীপ সহ বন্দর আব্বাস, সাবাহার পোর্ট ও কোনারাক শহর। জোরালো বিস্ফোরণ হয়েছে ইস্পাহান, বন্দর লেঙ্গে ও সিরাজে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি তেহরানের। তাদের এর পরিণাম ভোগ করতে হবে। আমার বিশ্বাস, যেসব জায়গায় স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র, ওইসব এলাকার মানুষ তাদের স্বাগত জানানোর অপেক্ষার প্রহর গুনছে। প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত মানুষের সংখ্যাও কম নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে এডেন উপসাগরে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এটি অবরোধের বিপরীতে অবরোধ। এই ঘোষণা প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে। সৌদি আরব 12 বছর ধরে আমাদের জনগণের উপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ অব্যাহত রেখেছে। তারা সম্পদ লুণ্ঠন করেছে এবং স্থল, জল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে। লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগস্থল বাব এল মান্দেব প্রণালীর উপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। অনিক রহমান, যমুনা নিউজ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত পূর্ব আফগানিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুরিস্তান প্রদেশের পারুন শহর। এখন পর্যন্ত 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শতাধিক বাসিন্দা নিখোঁজ রয়েছে। পুরোপুরি বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী একটি লোকালয়। ভেসে গেছে একাধিক হোটেল, রেস্তোরাঁ, বাসভবন। পাহাড়ি অঞ্চল হওয়ায় বানের তোরে ভেসে এসেছে বহু বোল্ডার পাথর, আর এতে করে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। অঞ্চলটিতে গেল কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিপাত হচ্ছিল। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে।